আমার বক্তব্য রাখতে রাখতে একটু ত্রুটি হয়ে গিয়েছিল। আমার বাড়িতেই নিজের মঞ্চে এই বার্তাটা দেবার আমি চেষ্টা করেছি, কিন্তু একটা দরজা খোলার আওয়াজ এবং কথাবার্তার যে বিষয়টা এসে গেছে, তার জন্য আমাকে এটাকে কাটতে হবে। আমি যেটা বলতে চাইছিলাম, বিরোধীদের যে মহাগঠবন্ধন অংশগ্রহণ করা দল, তাদের সাংসদ সংখ্যা বিগত দিনে অর্থাৎ 2019-এর লোকসভা নির্বাচনে লোকসভায় যে সাংসদদের যে সংখ্যা, অবিজেপি রাজনৈতিক দলের যে সাংসদ সংখ্যা, আমি সেই সংখ্যা আমার এই বক্তব্যের মাঝে আমি তুলে ধরতে চাই। কংগ্রেস একটি 135 বছরের দীর্ঘ প্রাচীনতম রাজনৈতিক দল। সে রাজনৈতিক দলের সাংসদ সংখ্যা যেখানে 52 জন, ডিএমকে 24 জন, টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের 22 জন, জেডিইউ 16 জন, সমাজবাদী পার্টি অর্থাৎ অখিলেশ যাদবের পার্টি 5 জন, এনসি মানে ন্যাশনাল কনফারেন্স 3 জন, সিপিএম সর্বভারতীয় স্তরে মাত্র 3 জন, আইইউএমএল 3 জন, সিপিআই 2 জন, জেএমএম অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা 1 জন, আর আপ হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের পার্টি, তাদের 1 জন। এই গেল 11টা দলের সংখ্যা। বাকি যে সংখ্যা, ভিসিকে 1টা, এমডিএমকে 0, কেডিএমকে 0, আরএসপি 0, কেরালা কংগ্রেস 0, সিপিআইএমএল 0, আরজেডি 0, আরএলডি 0, পিডিপি 0, শিবসেনা উদ্ধব দলহীন, এনসিপি দলহীন। মোট 22 দলের 8টি দলের সাংসদ সংখ্যা 0। 3টি দলের 1টি করে সাংসদ। উদ্ধব ঠাকরে ও শারদ পাওয়ারের কোনো দলই নেই। আরজেডি গতবার যে সিট পেয়েছে, আর জেডিইউ যে সিট পেয়েছে অর্থাৎ 16টা, তখন নীতিশ কুমারের দল বিজেপির সঙ্গে জোটে ছিল, তাই এই সংখ্যাটা নীতিশ কুমারের দলের দেখানো হয়েছে 16টা। বিজেপির সঙ্গে জোটে থাকার পরিপ্রেক্ষিতে এই 16টা জেডিইউ পেয়েছে। তাহলে এই সংখ্যা তত্ত্ব নিয়ে এরা 2024 সালের লোকসভা নির্বাচনে অবতীর্ণ হয়েছে। এদের এখনো পর্যন্ত কাকে প্রধানমন্ত্রী করবে তার কোনো নির্দিষ্ট নাম এরা ঘোষণা করতে পারেনি। এদিকে দিদি বলছেন আমি হব, কেজরিওয়াল বলছে আমি হব, নীতিশ কুমার যদিও নীতিশ কুমার আবার দল থেকে জোট থেকে এই যে ইন্ডির পিন্ডি জোট থেকে বেরিয়ে চলে এসে আবার বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়েছে। ওদিকে আরজেডির নেতা তেজস্বী যাদব, সে বলছে প্রধানমন্ত্রী হব, অরবিন্দ কেজরিওয়াল বলছে প্রধানমন্ত্রী হব। এই যে এত নেতা কাকে প্রধানমন্ত্রী করবে সেইটাকে এখনো পর্যন্ত তারা নির্দিষ্টভাবে ঠিক করতে পারল না। অথচ 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে এরা পরাস্ত করবে এই স্বপ্ন তারা দেখছে। আর এই স্বপ্ন দেখাতে গিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অবিরাম মিথ্যাচার করে চলেছে যে ইন্ডি জোট নাকি 300 আসন পেয়ে গেছে। আমি তো বক্তব্যের শুরুতেই আপনাদের বার্তা দিলাম
যে লোকসভা নির্বাচন চতুর্থ দফার হয়ে গেছে, তাতে করে বিজেপি অলরেডি 272 কাছাকাছি আসনে পৌঁছে গেছে। এটা আমার কথা নয়, এটা সর্বভারতীয় স্তরে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণ এবং বিভিন্ন চ্যানেল, ইউটিউব, বিভিন্ন মাধ্যম থেকে এই সংগ্রহ আমরা করেছি। এবং সর্বভারতীয় স্তরে আমাদের দলীয় যে সার্ভে, সেই দলীয় সার্ভের প্রেক্ষাপটে আমরা এইরকম একটা স্থিতির মধ্যে রয়েছি। তো এখন আগামীকাল যে নির্বাচনটা হতে চলেছে, এই নির্বাচনে আপনাদের খুব ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করতে হবে। তার কারণ, পশ্চিমবাংলায় বিজেপির যে 30টা আসনের টার্গেট দেয়া হয়েছে, এই 30টা আসন বিজেপি তো পাবে তো নিশ্চয়ই। তারই কারণে বিগত যে 4 দফা নির্বাচন হয়েছে, সেই 4 দফা নির্বাচনকে প্রভাবিত করবার জন্যে বিভিন্ন জায়গায় আমরা প্রথম দফার কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, বিভিন্ন যে কেন্দ্রে ভোট হয়েছে সেখানে দেখেছেন ভোট লুট করবার একটা যথেষ্ট প্রক্রিয়া তারা কাজে লাগাবার চেষ্টা করেছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় সেই ভোট লুটের যে সংকল্প ছিল, সেই ভোট লুট তারা কিন্তু সফলভাবে করতে পারেনি। তবুও কিছু কিছু জায়গায় তারা অশান্তির বাতাবরণ তৈরি করে পরবর্তী নির্বাচনগুলো যাতে প্রভাবিত হয়, মানুষ যাতে ভয়ের আবর্তের মধ্যে পড়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে না যায়, তার জন্যে তারা একটা প্রয়াস নিয়েছিল। কিন্তু মানুষ ঠিক করে নিয়েছেন যে নির্বাচন কমিশনারের নির্দেশ অনুসারে যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে বুথে কোনো রকমভাবে কোনো নোংরামি, রেগিং, ছাপ্পা মারবার যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা কিন্তু ব্যর্থ করে দিয়েছে। আমাদের কেন্দ্র অর্থাৎ চতুর্থ দফার যে নির্বাচন, এই নির্বাচনে আমাদের বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, এইরকমভাবে যে কয়েকটা 8টা কেন্দ্রে ভোট হয়েছে, এই সমস্ত কেন্দ্রে কিন্তু এখানকার হারমাত বাহিনী, তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনীরা যথেষ্ট সক্রিয় ছিল এবং ভোট লুট করবার একটা প্রবণতা লক্ষ্য করা গেছে। আপনারাও দূরদর্শনের মাধ্যমে সেই ঘটনা দেখেছেন। তবুও তারা যে সফল হয়নি, এটা তাদের যে আচরণ, ভাবভঙ্গিতেই প্রকাশ পেয়েছে, তারা সফল হতে পারেনি। তার জন্যেই দিদি এখন পাগলের প্রলাপ বকতে আরম্ভ করেছে। আর মানুষ তো দিদির জনসভা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা, সাধারণ মানুষ, সাধারণ তৃণমূল কর্মীরা পর্যন্ত বয়কট করতে আরম্ভ করেছেন। দিদির শতাব্দী রায় তো কেঁদে ফেলেছে। বীরভূমে নির্বাচনে প্রচারে গিয়ে শতাব্দী রায়, সেখানে অভিষেক ব্যানার্জির যাবার কথা ছিল, লোক হয়নি, সেই জন্য অভিষেক ব্যানার্জি সেই সভা মঞ্চে উপস্থিত হয়নি। এবং শতাব্দী রায় পর্যন্ত মানে তার আচরণ প্রমাণ করে দিচ্ছে যে মানুষ ওদের সঙ্গে নেই। একদিকে শুভেন্দু অধিকারী আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর জনসভায় উপচে পড়া ভিড়, 30,000, 35,000, 40,000, 50,000 পর্যন্ত মানুষের জমায়েতের ওপরে এই নির্বাচনী জনসভাগুলো সফলভাবে সেই জনসভাগুলো হচ্ছে। অপর দিক দিয়ে মমতা ব্যানার্জির প্রত্যেকটা জনসভা আজকে সুপার ফ্লপ, প্রত্যেকটা জনসভা সুপার ফ্লপ হয়ে যাচ্ছে। 1300 সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে গিয়ে তারা জনসভায় লোক নিয়ে যাবার চেষ্টা করছে। এটা সরকারি তথ্য, আমি বলিনি। 1300 সিভিক ভলেন্টিয়ার নিয়ে গিয়ে সেই নির্বাচনী জনসভা প্রাঙ্গণকে ভর্তি করার সিভিল ড্রেসে হাজির করছে। আর দিদি বা অভিষেক ব্যানার্জি যেখানে মিটিং করতে যায়, সেখানে 2000
পুলিশ বাহিনী, দিদির পুলিশ বাহিনী সক্রিয় থাকে, আর সিভিক পুলিশ আশাকর্মী থেকে আরম্ভ করে এখন তো আর প্রাইমারি স্কুল থেকে অঙ্গনওয়াড়ি স্কুল থেকে ওই ছাত্রছাত্রীদের নিয়ে যেতে পারছে না, বাস ভাড়া করে তাদেরকে নিয়ে গিয়ে সভামঞ্চ ভরাবে সেই পরিস্থিতি এখন নেই, কারণ নির্বাচনী আচরণবিধির জন্যে সেটা তো করতে পারছে না। কিন্তু সিভিক ভলেন্টিয়ারদেরকে নিয়ে গিয়ে সভামঞ্চ ভরাবার চেষ্টা করছে, তাতেও তারা সফল হচ্ছে না। দিদি ক্লান্ত হয়ে পড়েছেন, তাই পাগলের মতো প্রলাপ বকছেন। আজকে মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের এমএলএ হুমায়ুন কবির ওপেন জনসভায় ঘোষণা করছে যে আমরা 70% আর হিন্দুরা 30%। আমরা 2 ঘন্টার মধ্যে এদের সবাইকে ওই গঙ্গার জলে নিক্ষেপ করব, সমস্ত হিন্দুদেরকে নিক্ষেপ করব। এই ধরনের সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে বিভাজনের রাজনীতি করে এই লোকসভা নির্বাচনে অবতীর্ণ হয়ে তারা রাজনীতি করছে। আপনারা ধিক্কার জানান, এই মুখ্যমন্ত্রীকে বয়কট করুন, এই তৃণমূল কংগ্রেসকে বয়কট করুন, যে রাজ্যে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, তাদের বিশেষ ভোট পাওয়ার জন্য এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করতে তাদের আটকায় না। ওপেন জনসভায় নির্বাচনী আচরণ বিধিকে লঙ্ঘন করে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর যে রাজনীতি করছে, তার জন্য ধিক্কার জানাই। এই গতকাল পরশু দূরদর্শনের মধ্যে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকন, এদেরকে পর্যন্ত টার্গেট করা হয়েছে। এদেরকে টার্গেট করে হিন্দু জাতিকে কলুষিত করবার জন্য, হিন্দুদের ধর্মীয় আবেগকে কলুষিত করবার জন্য নোংরা রাজনীতির প্রেক্ষাপটে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে হিন্দু জাতির কলঙ্ক, উনি আজকে হিন্দুদের ধর্মীয় আবেগকে, হিন্দুদের ধর্মীয় যে আশ্রম, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন এবং ইসকন, সেই সমস্ত সেবা প্রতিষ্ঠানের কর্ণধারদেরকে উদ্দেশ্য করে নানা রকমভাবে মিথ্যাচার করছেন। আপনারা অতীতেও দেখেছেন সন্দেশখালীর ঘটনা নিয়ে দিদির নোংরা রাজনীতি, ফেক ভিডিও বানিয়ে সন্দেশখালীর ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। এখনো সন্দেশখালীর ওপরে মা বোনেদের ওপরে অকথ্য অত্যাচার চলছে। রাত্রি জেগে ওখানকার মা বোনেরা আবার সেই লাঠি ঝেঁটা হাতে নিতে বাধ্য হয়েছে এবং রাত্রি জেগে তাদের নিজেদের নিরাপত্তা আজকে তারা সুনিশ্চিত করার জন্যে মাঠে ময়দানে তারা নেমেছে। এ ঘটনা আপনারা দেখছেন। শেখ শাহজাহান জেলে গেছে ঠিকই, কিন্তু তার সাগরেদ এখনো অনেকে রয়েছে, নাম করে করে বলছে। সন্দেশখালীর মানুষ, প্রিয়াঙ্কা টিবরিয়ালও সেই সমস্ত তথ্য সংগ্রহ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। একদিকে বসিরহাট কেন্দ্রে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে নুরুল ইসলামের নেতৃত্বে, যে একটা নরখাদক 2010 সালে এই হাজি নুরুল ইসলাম 2010 সালে ঘটনা আপনাদের আবার একবার স্মরণ করিয়ে দিতে চাই, কারণ অতীতের এই স্মৃতি আপনারা ভুলে গেছেন। এই নির্বাচনে সেই দানবকে আবার লোকসভা বসিরহাটের প্রার্থী করেছে, যে দানবের দ্বারা বর্বরচিত মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন আপনারা অতীতে দেখেছেন। সেই অতীতের ঘটনা আজকে আবার উল্লেখ করতে আমরা বাধ্য হচ্ছি, কারণ সন্দেশখালীর ঘটনা যদি ওই ইডি সিবিআই তদন্ত করতে না যেত, গোটা পশ্চিমবাংলা কেন
ভারতবর্ষের কোনো জনগণ জানতে পারত না যে সন্দেশখালীর বুকে কি মধ্যযুগীয় বর্বরতার দৃষ্টান্ত বিগত ১৩ বছর ধরে চলছে। মানুষ কিন্তু এই ঘটনা জানতো না। দেগঙ্গার ঘটনা, কার্তিকপুরের ঘটনা, নালিকুলের ঘটনা, এই ঘটনা আপনাদের স্মৃতিভ্রষ্ট হয়ে গেছে। আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই রিজওয়ানুর রহমানের সেই কলকাতার বুকে যে নোংরা রাজনীতির খেলায় মেতেছিলেন। তৎকালীন সময়ে পশ্চিমবাংলার তথাকথিত ধর্মনিরপেক্ষবাদী বুদ্ধিজীবীর দল সেদিন কলকাতার রাজপথে হাজার হাজার বুদ্ধিজীবী এবং চলচ্চিত্র জগতের বিশিষ্ট শিল্পী গোষ্ঠী কলকাতার রাজপথে তারা মোমবাতি নিয়ে মিছিল করেছিলেন। সেই ঘটনা আপনারা ভুলে গেছেন। রিজওয়ানুর রহমান প্রিয়াঙ্কা টোডির সঙ্গে, অশোক টোডির ভাইজি, তার সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হবার জন্য যে নোংরা খেলায় মেতেছিল ওই রিজওয়ানুর রহমান, সেটাও সেই ২০০৯ সাল ২০১০ সালের ঘটনা। সেই ঘটনায় আপনাদের আমি স্মরণ করিয়ে দিতে চাই। রিজওয়ানুর রহমান ওই প্রিয়াঙ্কা টোডির সঙ্গে প্রেমলাপ করে তাদের বিশাল কোটিপতি ওই টোডি পরিবার, সেই টোডি পরিবারের জামাই হয়ে সেখানে হস্তক্ষেপ করে জিহাদিদের সঙ্গে সলা পরামর্শ করে প্রেম নিবেদন করে একটা ঘটনা ঘটিয়েছিল। কিন্তু সেই রিজওয়ানুর রহমানের মৃত্যু ঘটেছে। আর সেই মৃত্যু ঘটনার পর সিবিআই তদন্ত হয়েছে। সিবিআই তদন্ত হওয়ার পরে প্রমাণিত হয়েছে যে সেটা আত্মহত্যা। আর সেই রিজওয়ানুর রহমানের ওই ঘটনাকে কেন্দ্র করে গোটা কলকাতার রাজপথে হাজার হাজার মানুষের সমাবেশ, বুদ্ধিজীবীদের সেই মোমবাতির মিছিল করে রিজওয়ানুর রহমানের মায়ের পাশে দাঁড়িয়ে তাকে বিধানসভায় টিকিট দিয়ে তাদেরকে সম্মান জানিয়েছেন। আর প্রিয়াঙ্কা টোডির যে সম্মান ধুলুণ্ঠিত হয়েছে সেদিকে কর্ণপাত করেনি। কোর্ট কাচারি বহু কাণ্ড ঘটেছে অতীতের সেই ঘটনা। রিজওয়ানুর রহমানের ঘটনা, অপরদিকে পার্ক স্ট্রিটে যে ধর্ষণের ঘটনা আপনারা নিশ্চয়ই জানেন। সেটাকেও ওই বসিরহাট কেন্দ্রের যে লোকসভার ২০১৯ সালের যে ক্যান্ডিডেট ছিলেন নুসরাত জাহান, তিনি ওই পার্ক স্ট্রিট কাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকার ঘটনা সিবিআই তদন্তের প্রেক্ষিতে উঠে এসেছিল। তাই ওই নুসরাত জাহানকে বসিরহাটের লোকসভার টিকিট দিয়ে তাকে থামিয়ে দেওয়া হয়েছিল। এই সমস্ত ঘটনা। আর দেগঙ্গার ঘটনা, কালী মন্দির থেকে কালীর মূর্তি, কালী মায়ের বিগ্রহ প্রকাশ্য রাজপথে ফেলে সেই মূর্তির ওপরে প্রস্রাব করা হয়েছে। ৫০০-র অধিক হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ করে তাদের ধন সম্পত্তি লুণ্ঠন করে লরি দাঁড় করিয়ে ওই নুরুল ইসলাম তার নেতৃত্বে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে বহু হিন্দুর বাড়ি। বহু ৫০০-র অধিক হিন্দু বাড়িতেই আক্রমণ চালিয়ে তারা দেগঙ্গাকে কলুষিত করেছে। হিন্দুদেরকে মাথা তুলে দাঁড়াবার যে তাদের ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ওই হাজী নুরুল ইসলাম। তাকে আবার লোকসভায়, বসিরহাট লোকসভায় টিকিট দিয়েছে। সন্দেশখালীর ঘটনার পরে গোটা দক্ষিণ ২৪ পরগনার মানুষের মধ্যে যে রেখাপাত করেছে, রেখাপাত্রর নেতৃত্বে আজকে যে গণ আন্দোলন সংগঠিত হয়েছে, গোটা ভারতবর্ষ তথা বিশ্বের মিডিয়ার কাছে সন্দেশখালীর ঘটনা এমন একটা পর্যায়ে পৌঁছিয়ে গেছে যে তাকে কোনো উপায়ই থামাতে পারছে না দিদি। কারণ দিদি বুঝতে পেরেছে সন্দেশখালীর ঘটনা আজকে বুমেরাং হয়ে ফিরে আসছে। সন্দেশখালীতে রেখাপাত্রর সঙ্গে
আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী রেখা পাত্রর সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করে তার সঙ্গে কথা বলার পরেই আজকে গোটা সন্দেশখালী দক্ষিণ 24 পরগনা মানুষের মধ্যে প্রচণ্ড উদ্দীপনা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। তাই বসিরহাট লোকসভা কেন্দ্রে রেখা পাত্র জিতবে, এটা নিশ্চিত হয়ে গেছে। তাই দিদি নানা রকম বিজেপির মণ্ডল সভাপতির নাম নিয়ে একটা ফেক ভিডিও দিয়ে ওই ঘটনা ধামাচাপা দেবার জন্য একদিকে 5টা পুলিশকে লেলিয়ে দিয়ে তাদের ওপরে নির্মমভাবে অত্যাচার করছে, তাদের লক্ষ্মী ভাণ্ডারের নামে যে উপঢৌকন সেগুলো বন্ধ করে দিয়েছে, জল সরবরাহ বন্ধ করে দিচ্ছে। এই রকম নোংরা খেলায় মত্ত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই মানুষকে সমুচিত জবাব দেওয়ার জন্য আগামী যে লোকসভা নির্বাচনগুলো আছে সেই নির্বাচনে আপনাদের অংশগ্রহণ করতে হবে এবং ভারতবর্ষের পরম্পরা, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ঐতিহ্য, হিন্দু জাতির ঐতিহ্য তাকে সুরক্ষিত করবার জন্যে ভারতীয় জনতা পার্টির যারা লোকসভায় এই নির্বাচনে অবতীর্ণ হয়েছেন তাদেরকে বিপুলভাবে ভোট দিয়ে জয়যুক্ত করবার জন্যে আমি আপনাদের কাছে এই বার্তা আমার ইউটিউব চ্যানেল ডি ইন্ডিয়ার মাধ্যমে আমি এই বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। ভারতীয় জনতা পার্টিকে কেন ভোট দেবেন আপনাদেরকে তথ্য দেখাই, যে তথ্য অনেক সাধারণ মানুষ জানেন না। এই গ্যাস নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় নোংরামি করেছেন, এই গ্যাসের বিষয়ে আপনাদের জানার দরকার আছে যে সারা ভারতবর্ষে এই গ্যাস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে নোংরা রাজনীতির খেলা খেলেছে। আপনারা এই তথ্য অনেকেই জানেন না। আমার বক্তব্যের মাধ্যমে আপনারা এই তথ্য সংগ্রহ করুন। এই তথ্য আপনাদের কাছে বলতে চাই, সারা ভারতবর্ষের বাইরে বিভিন্ন রাষ্ট্রে যে এলপিজি গ্যাসের যে 14 কেজি 200 যে গ্যাসের সিলিন্ডারের দাম, আমি রাষ্ট্র ধরে ধরে আপনাদের কাছে সেই দাম তুলে ধরতে চাই। কানাডা 2411 টাকা 20 পয়সা একটা 14 কেজি গ্যাসের সিলিন্ডারের দাম। অস্ট্রেলিয়া 1764.67 পয়সা একটা সিলিন্ডারের দাম। আমেরিকা 1754 টাকা 26 পয়সা। শ্রীলঙ্কা 1243 টাকা 32 পয়সা। নেপাল 1139 টাকা 93 পয়সা। এইগুলো শুনে রাখুন, আমার বক্তব্যের মাধ্যমে এই তথ্যগুলো শুনুন এবং আপনার প্রতিবেশী, আপনার সমব্যথী, আপনার সহযোদ্ধার কানে এই বার্তাগুলো পৌঁছে দিন। পাকিস্তান যেখানে 1113 টাকা 73 পয়সা দাম, আর ভারতবর্ষের এই পরিসংখ্যান অনুযায়ী যখন এই পরিসংখ্যান এসছে তখন 1053 টাকা ছিল, আর আজকের ডেটে 850 টাকা। 850 টাকা আপনি একটা গ্যাসের দাম দিচ্ছেন। আর উজালা যোজনার ক্ষেত্রে 300 টাকা ছাড়, 450 টাকার কাছাকাছি গ্যাস কিনছেন। এরপরেও কমার্শিয়াল গ্যাস যারা কিনছেন 850 টাকা মূল্য দিয়ে, তারপরেও 20 টাকার আপনারা ভর্তুকি পাচ্ছেন। আপনারা কি জানেন এই একমাত্র ব্যতিক্রম পশ্চিমবাংলায় যে আপনি আজকের দিনেও 850 টাকা দাম দিয়ে গ্যাস কিনছেন? এই রাজ্য সরকার আপনার একটা সিলিন্ডারের ওপরে 291 টাকা 36 পয়সা, 291 টাকা 36 পয়সা এই রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটা গ্যাস সিলিন্ডারের ওপরে ট্যাক্স নেয়। তাহলে 850 টাকা যদি প্রকৃত দাম হয় কি 900 টাকাই দাম হয়, তাহলে 291 টাকা 36 পয়সা প্লাস
20 টাকা ভর্তুকি, তাহলে কত হলো? এই টাকাটা যদি মাইনাস হয় গ্যাসের দামটা কত দাঁড়ালো? আমি জানতে চাই তৃণমূল কংগ্রেসের পাঠাদের কাছে, যারা দিদির পা চাটছেন। তৃণমূল কংগ্রেসের নেতারাও তো গ্যাস কিনছেন। দিদিকে প্রশ্ন করুন, কেন 291 টাকা 36 পয়সা একটা গ্যাস সিলিন্ডারের ওপরে ট্যাক্স নিচ্ছে? তার উপরে পরিবহন খাতে 38 টাকা ট্যাক্স কেন নিচ্ছে? গরিব দরদি মুখ্যমন্ত্রী উজালা যোজনার গ্যাস, আজকে মোদিজি 11 কোটি মানুষকে উজালা যোজনার গ্যাস দিয়েছে। 82 কোটি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য দিচ্ছে। বিজেপিকে কেন ভোট দেবেন? আপনাদের লজ্জা করে না? টিএমসির পাচাটাগুলোর কাছে আমি বলতে চাই যে করোনা ভ্যাকসিন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, একটা করোনা ভ্যাকসিনের দাম পড়ে 12,000 টাকা। একটা করোনা ভ্যাকসিনের দাম নির্ধারিত 12,000 টাকা। তাহলে মোদিজি যদি এই ভ্যাকসিন না দিত, আজকে এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে নাচানাচি করছেন, কোথায় থাকতো? মরে যেতেন। মোদিজি আপনাদের জীবন ভিক্ষা দিয়েছে তৃণমূল কংগ্রেসের আর সিপিএম এর পাচাটা এই কুকুরগুলোকে বলছি। মোদিজি না থাকলে আপনারা বাঁচতে পারতেন না। এই করোনা ভ্যাকসিন নিয়েও নোংরা রাজনীতির খেলা খেলেছেন গোটা পশ্চিমবাংলায়। 2021-এর বিধানসভা নির্বাচনের পরবর্তীকালে 2রা মের পর থেকে যেভাবে মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন, বিজেপির কার্যকর্তাদের ঘরছাড়া করেছেন, পার্টি অফিস ভেঙে ধূলিসাৎ করে দিয়েছেন, অগ্নিসংযোগ করেছেন। ইতিমধ্যেই আজকের ডেটে 337 জন ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে আপনারা মেরে ফেলেছেন। এই 137 জন ভারতীয় জনতা পার্টির রক্তের বিনিময়ে আপনারা যে হোলি খেলেছেন, তার জবাব আগামী দিনে ভারতীয় জনতা পার্টি দেবে। তার জন্য আপনারা প্রস্তুত থাকুন। এই করোনা ভ্যাকসিন নিয়ে আজকে আমি আসাম থেকে এসেছি, ওখানে একটা ভ্যাকসিন নিয়ে এসেছি, আর পরের ভ্যাকসিনটা নেবার জন্য পুটসুরির হেলথ সেন্টারে গেছি। সেখানে গিয়ে দেখছি তৃণমূলের নেতাদের মাতব্বরি চলছে। মোদি দিচ্ছে ভ্যাকসিন আর এরা মাতব্বরি করে বলছে তৃণমূলের নেতাদের থেকে টোকেন নিতে হবে তবে ভ্যাকসিন পাওয়া যাবে। কোন ধরনের নোংরামি রাজনীতি! যে নরেন্দ্র মোদি আজকে সারা বিশ্বে এই করোনা ভ্যাকসিন যদি আবিষ্কার না করত, নরেন্দ্র মোদি করোনা চলাকালীন অবস্থায় ঘোষণা করেছিলেন প্রতিটি ভারতবাসীর কাছে আপনারা সন্ধ্যেবেলায় মোমবাতি জ্বালান, কাঁসর ঘন্টা বাজান, থালা বাজান, বাটি বাজান, গেলাস বাজান। এইগুলো বাজানোর মাধ্যমে নরেন্দ্র মোদি যে ডাক্তার, যে বৈজ্ঞানিক এই করোনা ভ্যাকসিন আবিষ্কার করেছে, যে ডাক্তাররা মানুষদের জীবন ফিরিয়ে দেবার জন্য অবিরত হাজার হাজার ডাক্তার পরিষেবা দিয়েছে, তাদেরকে উদ্বুদ্ধ করবার জন্য নরেন্দ্র মোদি আহ্বান করেছিলেন আপনারা থালা বাটি বাজান, কাঁসর ঘন্টা বাজান, মোমবাতি জ্বালিয়ে এই বৈজ্ঞানিকরা এই মৃত্যু মিছিলটাকে আটকাবার জন্যে শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী বড় বড় উন্নয়নশীল দেশ, উন্নত দেশ, রাশিয়া, আমেরিকা, চীন, জাপান, অস্ট্রেলিয়া থেকে বিভিন্ন বড় বড় অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশের মানুষও লক্ষ লক্ষ মানুষ তারা করোনার জন্য জীবন বলিদান দিচ্ছিল। এ দৃশ্য আপনারা নিশ্চয়ই দেখেছেন দূরদর্শনের মাধ্যমে। তখন ত্রাতার ভূমিকায়
আমার দেশের প্রধানমন্ত্রী, যশস্বী বিশ্ববরেণ্য প্রধানমন্ত্রী ভারতবর্ষের তৎকালীন সময়ের বৈজ্ঞানিকদের কাছে বার্তা দিলেন, আপনারা করোনা ভ্যাকসিন সৃষ্টি করুন। আমার দেশের বৈজ্ঞানিক সেই করোনা ভ্যাকসিন আবিষ্কার করার পরে যখন পরীক্ষামূলকভাবে ইঁদুরের ওপরে, খরগোশের ওপরে, কুকুরের ওপরে সেই ভ্যাকসিন প্রয়োগ করার মাধ্যমে যখন সফলভাবে সেই ভ্যাকসিনের কার্যকারিতা লক্ষ্য করা গেল, তারপর মানুষের মধ্যে সেই করোনা ভ্যাকসিন দেবার ব্যবস্থা করলেন। একটা করোনা ভ্যাকসিনের খরচা পড়েছে 12,000 টাকা করে। সেই করোনা ভ্যাকসিন গোটা ভারতবর্ষের মানুষকে জীবন বাঁচানোর জন্য মোদিজি আপ্রাণ চেষ্টা করে মানুষের পাশে দাঁড়িয়েছে। শুধু ভারতবর্ষ নয়, মোদিজি সারা বিশ্বের এই সমস্ত প্রভাবশালী রাষ্ট্র, ওই বাংলাদেশ, পাকিস্তান, চীন, জাপান থেকে আরম্ভ করে অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, সমস্ত রাশিয়া, সমস্ত রাষ্ট্রে এই করোনা ভ্যাকসিনের যোগান দিয়ে এসেছেন। আর সেই মোদিজিকে শালা বলে গাল দিচ্ছেন। কত বড় নির্লজ্জ, বেহায়া, অকৃতজ্ঞ মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সবার আগে এই করোনা ভ্যাকসিন নিয়েছিলেন এই রাজ্যের। অথচ মোদিজির ছবি আছে করোনা ভ্যাকসিনে, সেটা উনি সহ্য করতে পারেননি। তাই নির্দেশ দিলেন পঞ্চায়েতের মাধ্যমে টোকেন ব্যবস্থা করে মানুষকে করোনা ভ্যাকসিন নেওয়ার জন্যে নোংরা রাজনীতি করে গেলেন। আর এই গ্যাসের কথা বললাম, এই গ্যাস নিয়েও নোংরা রাজনীতি। আপনারা দিল্লির পার্লামেন্টে এই গ্যাস নিয়ে অনেক নাটক করেছেন, সেগুলো আমরা দেখেছি। পেট্রোল, ডিজেল এই সমস্ত দাম বৃদ্ধি হওয়ার পরে 105 টাকা যখন পেট্রোলের দাম, 90 টাকা যখন ডিজেলের দাম, এই নিয়েও নোংরা রাজনীতি করেছেন। ভারতবর্ষের অবিজেপি বেশ কয়েকটা রাজ্য সরকার ওই পেট্রোল ডিজেলের দাম কমায়নি, কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার থাকাকালীন সমস্ত রাজ্য, বিজেপি পরিচালিত 18টার উপরে রাজ্য সরকার পেট্রোল এবং ডিজেলের দাম কমিয়ে দিল। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করার জন্য আজও পর্যন্ত সেই পেট্রোল ডিজেলের দাম এই রাজ্য সরকার কমায়নি। কেন 38 টাকা শেষ নিয়ে কেন কমাতে পারলেন না? গরিবের দরদি বন্ধু হয়ে ভাঙতা রাজনীতি দিয়ে আজকে পেট্রোল ডিজেল নিয়ে রাজনীতি করেছিলেন, গ্যাস নিয়ে রাজনীতি করেছিলেন। উপযুক্ত সত্য তথ্য আমি তাই আপনাদের সামনে তুলে ধরলাম। বাস্তব সত্যটা আপনাদের জানা উচিত। আর মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আরো অনেক অশ্লীল ঘটনা ঘটিয়ে ফেক ভিডিও বানিয়ে মানুষকে বার্তা দেবার চেষ্টা করবে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন সন্দেশখালীর ফেক ঘটনা, রাজ্যপালকে পর্যন্ত জড়িয়ে দিয়েছে। যে সাংবিধানিক প্রধান, আপনি নিজে একজন সাংবিধানিক প্রধান, মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের রাজ্যপালকে পর্যন্ত ওই ফেক ভিডিও বানিয়ে তাকে কলুষিত করে আপনি নোংরা রাজনীতি করে ভোট বৈতরণী পার হতে চাইছেন। কালকে দেখছিলাম একটা মঞ্চ দাপিয়ে বেড়াচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরে লজ্জা হওয়া উচিত এই নির্লজ্জটার। মমতা বন্দ্যোপাধ্যায় মোদিজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করতে গেছেন। মমতাও জোরহাত করে মোদিজিকে নমস্কার জানাচ্ছেন।
আর মোদিজি মমতাকে মাথা হেঁট করে জোরহাত করে ওনাকে অভিনন্দন জানাচ্ছে, ওনার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করছেন। আর এই ছবিটাকে পোস্টার করে মঞ্চে দাবিয়ে বেড়াচ্ছে যে দেখ আমার পিসিকে কেমন ভয় করে প্রধানমন্ত্রী, জোরহাত করে মাথা হেঁট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয়ে ভীত হয়ে তাকে নমস্কার করছে। কত নিম্ন রুচিপূর্ণ এই প্রক্রিয়া মানুষের সামনে তুলে ধরছে। তৃণমূল কংগ্রেসেরই বহু নেতা বিবৃতি দিয়েছে, ওর মাথা খারাপ হয়ে গেছে। নইলে একটা সৌজন্য সাক্ষাৎকারের ছবিটাকে বিকৃতি করে একটা দেশের গোটা বিশ্বের রাষ্ট্রপ্রধান, যাকে বিশ্বের রাষ্ট্রনায়ক হিসেবে স্বীকৃতি দিচ্ছে, গিনেস বুক অফ ওয়ার্ল্ডে যে প্রধানমন্ত্রীর নামটা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে গেছে, তাকে কলুষিত করবার জন্যে এরা এই নোংরা খেলায় মত্ত হয়েছে। ধিক্কার জানাই এই তৃণমূল কংগ্রেসের এই সমস্ত নেতৃত্বকে, আর ধিক্কার জানাই আজকের যুগের যে সমস্ত বুদ্ধিজীবী বলে পরিচয় দেয়, আজকে গর্তে ঢুকে গেছে সেই বুদ্ধিজীবীরা। কোথায় আপনাদের মোমবাতি? আপনাদের নিজেদের পিছনে ঢুকিয়ে নিয়েছেন নাকি মোমবাতিগুলো? আজকে সন্দেশখালির ঘটনা, আজকে প্রধানমন্ত্রী সম্বন্ধে, রাজ্যপালের সম্বন্ধে এই কুরুচিপূর্ণ মন্তব্য করছে, একটা শব্দ উচ্চারণ করতে শুনতে পাওয়া যাচ্ছে না। কেন কলকাতার রাজপথে আজকে আপনারা মিছিল করছেন না? আপনাদের লজ্জা হয় না? রিজওয়ানুর রহমানকে নিয়ে মিছিল করেছিলেন আপনাদের লজ্জা হয় না? বুদ্ধিজীবী আজকে ইঁদুরের গর্তে ঢুকে গেছে। তাই ধিক্কার জানাই যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে গর্ব করেন, তাদেরকেও ধিক্কার জানাই। প্রকৃত বাস্তব সত্য তুলে ধরে মানুষের সামনে আজকে উঠে দাঁড়ানো উচিত। কাপুরুষোচিত আচরণ করে আপনারা দেশের সংস্কৃতি, দেশের সভ্যতা, দেশের পরম্পরা, ভারতীয়ত্ব এবং জাতীয়তাবোধকে উপেক্ষা করে আপনারা দিদির উপঢৌকন পাবার জন্যে এই নোংরা খেলায় মত্ত হয়েছেন। বিজেপিকে কেন ভোট দেবেন? বিজেপিকে ভোট দেবেন। নরেন্দ্র মোদী আজকে এতটাই সফল হয়েছে, তার বিস্তারিত সমস্ত ঘটনা একটার পর একটা তুলে ধরলে বহু সময় লাগবে। তাই আমি আপনাদের কাছে বলতে চাই, 2022 সালে যে এবিপি আনন্দ, সিএন চ্যানেল, আরও বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় বক্তব্য রাখতে গিয়ে, বিতর্কে অংশগ্রহণ করতে গিয়ে যারা বুক ফুলিয়ে শিরা ফুলিয়ে বলেন মোদিজির আচ্ছে দিন কাহা গিয়া, এই তথ্য বলে বিজেপির যে প্রবক্তা তার সঙ্গে উচ্চ স্বরে আপনারা কণ্ঠ মিলিয়ে আর্গুমেন্ট করেন, সেই সমস্ত শুয়োরগুলোকে বলছি, সেই সমস্ত শুয়োরের দলগুলোকে বলছি, আপনারা সব জানেন, তারপরেও ভণ্ডামি করেন। আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, মোদিজি যেমন 82 কোটি মানুষকে বিগত 5 বছর ধরে আজকে এই যে খাদ্যশস্য মানুষের মুখে তুলে ধরছে, করোনার টাইমের যে মানুষকে পরিষেবা দিয়েছেন মোদিজি, আজকে শুধু চাল নয়, করোনা টাইমে মোদিজি আজকে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে গর্ব করছেন। মোদিজি দেয়নি ওই জনধন যোজনার অ্যাকাউন্টে, প্রত্যেকটি মহিলার অ্যাকাউন্টে 3 বার 500 টাকা করে মোদিজি দেয়নি? 5 কিলো করে খাদ্যশস্য, 1 কিলো করে ডাল,
ছোলা, গুড়, বিভিন্ন সামগ্রী সরবরাহ করেছে মোদিজি, কিন্তু এই চোর জ্যোতিপ্রিয় মল্লিক মানুষকে সেই পরিষেবা দিতে দেয়নি। সমস্ত বরাদ্দকৃত ডাল, ছোলা, আটা, গুড় পর্যন্ত সাপ্লাই করেছে, গুড়। তো সেই খাদ্য সামগ্রী এই জ্যোতিপ্রিয় মল্লিক লুট করেছে, আর তার স্থান হয়েছে আজকে জেলে। কই বুদ্ধিজীবী, আপনাদের তো আজকে মোমবাতি বেরোচ্ছে না, আপনাদের মোমবাতি কোথায় গেল? আপনারা কি নিজেদের পেছনে ঢুকিয়ে নিয়েছেন নাকি? সেই মোমবাতিগুলো নিজেদের পেছনে ঢুকিয়েছেন। বাজারে কি মোমবাতি কিনতে পাওয়া যায় না? এগুলো হচ্ছে জীবন্ত শয়তান। এরা দেশদ্রোহী, জাতিদ্রোহী, ভারত বিদ্বেষী এই শয়তান, এই বুদ্ধিজীবী কুল, এরা প্রকৃত সত্য মানুষের কাছে তুলে ধরবে না। আমি তথ্য দিতে চাই, এই জন্য আমার হাতেই রয়েছে তার প্রমাণ। এই যে প্রমাণ, আমি প্রমাণ সঙ্গে নিয়ে বক্তব্য রাখি। 2022 সালের যে ঐতিহাসিক পরীক্ষণের সাক্ষী থেকেছে আমাদের ভারত, পরমাণু সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা ব্যালিস্টিক মিসাইল পিনাকা এক্সটেন্ডেড রেঞ্জ রকেট লঞ্চার সিস্টেম, পরমাণু সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা ব্যালিস্টিক মিসাইল, অগ্নি-4 ব্যালিস্টিক মিসাইল, আরও বর্ধিত পাল্লার ব্রহ্মস মিসাইল, হেলিনা অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল। আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, মোদিজির নেতৃত্বে আত্মনির্ভর ভারত, মেক ইন ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, তার মাধ্যমে ত্বরান্বিত করে যে কালী ব্রহ্মাস্ত্র নির্মাণ করেছেন, যে কালী ব্রহ্মাস্ত্র নির্মাণ মোদিজির দৌলতে আজকে নির্মাণ হয়েছে, আপনারা কল্পনা করতে পারবেন? এই কালী ব্রহ্মাস্ত্র এমন একটা ব্রহ্মাস্ত্র, ওই কারগিলের 18,000 ফুট উচ্চতার যে পাকিস্তানি আক্রমণ, তাকে স্তব্ধ করে দেওয়ার জন্যে বরফ গালিয়ে দিতে পারে, পাহাড় ধ্বংস করে দিতে পারে, তছনছ করে দিতে পারে, এবং সর্বোচ্চ ক্ষমতাশালী বিদ্যুৎ উৎপাদন করতে পারে। আর তার সঙ্গে সঙ্গে বিদেশি আক্রমণকারী যত ধরনের উন্নত মানের মিসাইল বলুন, বোমা বলুন, কামান বলুন, তাকে প্রতিহত করবার জন্যে কালী যে ব্রহ্মাস্ত্র নির্মাণ হয়েছে মোদিজির দৌলতে, এগুলো চোখে পড়ে না, এগুলো চোখে পড়ে না ওই জীবন্ত শয়তানদের, এগুলো চোখে পড়ে না। গঙ্গার নিচে দিয়ে মেট্রো রেল আজকে উদ্বোধন হলো, গঙ্গার নিচে দিয়ে মেট্রো রেল, বন্দে ভারত, অমৃত ভারত, এই যে সুপার ফাস্ট এক্সপ্রেস। আজকে রাম মন্দির, কাশ্মীরের 370 ধারার জন্যে গোটা কাশ্মীরবাসীর আজকে সচ্ছল জীবনযাত্রাকে ত্বরান্বিত করে, একটা অভিশাপকে চিরতরে মোহমুক্ত করে দিয়ে 370 ধারার মতো একটা বিষ বৃক্ষকে চিরতরে উৎক্ষেপণ করে তাকে চিরতরে শেষ করে দিয়ে কাশ্মীরবাসীর মুখে এবং ভারতবর্ষের স্বাভিমান, ভারতবর্ষের গরিমা, ভারতবর্ষের পরম্পরা, ভারতবর্ষের ঐতিহ্য, তাকে প্রাধান্য দিয়ে কাশ্মীরের 370 ধারা বিলোপ করে দিয়ে আজকে দৃষ্টান্ত স্থাপন করলেন। এগুলো কি আচ্ছে দিন নয় যে 500 বছরের জ্বলন্ত অভিশাপ, যে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে কয়েক লক্ষ মানুষের জীবন বলিদানের মাধ্যমে আজকে
মোদিজির নেতৃত্বে রাম মন্দিরে রামলালার মূর্তি প্রতিস্থাপন হলো বিনা রক্তপাতে। সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে রাম মন্দির প্রতিষ্ঠা লাভ করেছে। 500 বছরের অভিশাপকে জলাঞ্জলি দিয়ে ভারতবর্ষের প্রাণ পুরুষ রাম মন্দিরে রামলালার মূর্তি প্রতিস্থাপনের মধ্যে দিয়ে আজকে গোটা পৃথিবীর রাজনীতির আকাশে যোগী আদিত্যনাথ এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তরপ্রদেশকে ঢেলে সাজিয়ে আজকে পর্যটন ক্ষেত্র, কাশ্মীরকে পর্যটন ক্ষেত্র। আজকে লাখে লাখে মানুষ কাশ্মীর যাত্রা করছে, শুটিং করতে যাচ্ছে, কাশ্মীরে পরিভ্রমণ করতে যাচ্ছে। বিদেশ থেকে বহু পরিব্রাজক কাশ্মীরে আসছে, কারণ কাশ্মীরের বুকে আর বোমা বিস্ফোরণ হয় না, কাশ্মীরের বুকে জঙ্গি তাণ্ডব হয় না, সেটা মোদিজির দৌলতে। এগুলো কি আচ্ছে দিন নয়? এই আচ্ছে দিনগুলো আপনাদের নজরে পড়ে না? আজকে সারা ভারতবর্ষে অটল সেতু থেকে আরম্ভ করে পৃথিবীর সর্বোচ্চ স্ট্যাচু আমার পিছনেই রয়েছে, এই মঞ্চেই। এই যে সর্দার বল্লভভাই প্যাটেল, তার যে মূর্তি প্রতিষ্ঠা করেছে গুজরাটের মধ্যে 182 মিটার, 100